কালজয়ী মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে 1934 সালে প্রথম প্রকাশিত হয়। এর কাহিনী অবলম্বনে পরবর্তীকালে শ্রুতি নাটক এবং এর নাট্যরূপও তৈরি হয়েছে। দীর্ঘদিনের সাজানো সংসার এবং প্রিয় বাগান অন্য নারীর হাতে চলে যাওয়ার পর একজন মৃত্যু পথযাত্রী নারীর অবদমিত ঈর্ষা এবং মানসিক যন্ত্রণা এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু। মানুষের চিরন্তন এবং আদিম অধিকারবোধের দ্বন্দ্বের প্রকাশ ঘটেছে এখানে। অসুস্থ স্ত্রী, স্বামী এবং তাদের মধ্যে তৃতীয় নারীর উপস্থিতি, এই ত্রিমাত্রিক সম্পর্কের টানাপোড়েন নিয়েই একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক রূপ উঠে এসেছে। এখানে মালঞ্চ বা বাগান কেবল ফুলের জায়গা নয়, এটি একটি মৃত্যু পথযাত্রী স্ত্রীর যৌবন, ভালোবাসা এবং অস্তিত্বের প্রতীক। বাগান শুকিয়ে যাওয়া এখানে যেন তার শেষের দিনগুলোকে মনে করায়। এখানে আরো দুটি বিশেষ চরিত্র আছে, কিন্তু তা জানতে হলে সবাইকে মন দিয়ে পুরোটা শুনতে হবে। আমাদের পরবর্তী নিবেদন শ্রুতি নাটক মালঞ্চ, পরিকল্পনা ও নির্দেশনায় প্রবীরেন্দু দে। रोशनी रोशनी কি জরুরত বলো খোকি? জল এনে দিব? না না, জল আনতে হবে না। অসুস্থ, একা পড়ে আছি, কোথাও যেতে পারি না। কাছে কাছে থাকবি তো? একটু কাছে বস। এই বসুন দিদি, হাত বুলায় দিব দিদি। আজ ভোরবেলায় দরজা খোলার শব্দ শুনলাম। সরলা দিদি বুঝি বাগানে গিয়েছিলেন? সে তো হর রোজ জামাই বাবু সরলা দিদিকে নিয়ে বাগাইচাতে যান। সে খবর তো তোমার মালুম আছে দিদি। যখন সুস্থ ছিলাম আমাকেও ভোরে জাগাতেন। নিউ মার্কেটে ভোরবেলাকার ফুলের চালান পাঠানোর দায়িত্ব ছিল আমার। আজকাল চালান কে দেখে রোশনি? ওর কোন? সরলা দিদি? সরলা, শুধুই সরলা, তাই না? আরে এক বাত তোমাকে বলি খোকে, তোমার ওই হোলা মালিকে দিয়ে না কোনো কাম হয় না, একদম নিকাম্মা। না রে রোশনি, হলধর সরলাকে সইতে পারে না। হলাদের 7 পুরুষের মালিগিরি। সরলা বই পড়া বিদ্যে ও মানবে কেন? জানো দিদি, সেদিন না বাগানে গায়ে ঘুষেছিল। হলা তার আবার চেষ্টাটাই করলো না। জামাই বাবু ওকে হাঁকিয়ে দিতে চেয়েছিল। হোলা কি বললো জানো খোকি? কি বললো? বললো, হ্যাঁ আমি কি করে গায়ে তাড়াবে, গাই তো আমাকে তাড়া করে, আমার জানের ডর নাই। ওর ওই রকমই কথা। হ্যাঁ রে রোশনি, তুই ঠিক জানিস জামাইবাবু বেরিয়ে গেছেন? আমি নিজে চোখে দেখেছি, ঝুট বলবে কেনে? আজ প্রথম হলো আমার সকালবেলার পাওনা, ওর অঞ্জলি ভরা ফুল পেলাম না। কি ভাবছো খোকি? দিনে দিনে এই ফাঁকি বাড়বে। শেষকালে আমি গিয়ে পড়বো আমার সংসারের আস্থা করে। দিদি, সরলা দিদি এই দিক মানে আসতেছে, আমি যাই। এই ফুলটা এই ফুলদানিতে রাখি। কে আনতে বলেছে? আদিত্য দা। নিজে এলেন না যে? নিউ মার্কেটের দোকানে তাড়াতাড়ি যেতে হলো। হ্যাঁ, তোর তারা কিসের? হয়তো
থাক, এ অনেক দামি অর্কিড ফুল। জানো এ ফুলের নাম? এমাইনিস। ছাই জানো, ওর নাম গ্র্যান্ডিফ্লোরা। তা হবে। তা হবে মানে কি বলতে চাও? আমি জানি নে। কি করছিলে সমস্ত সকাল? কোথায় ছিলে? অর্কিডের ঘরে। অর্কিডের ঘরে? পুরনো অর্কিড ছিঁড়ে ভাগ করে নতুন অর্কিড করবার জন্য আদিত্যদা আমাকে বলে গিয়েছিলেন। আনাড়ির মতো সব নষ্ট করবে তুমি। এইবার কমলা লেবুর রসটা নিয়ে আসি। না, আনতে হবে না, তুমি যেতে পারো। শিকল পাইনি ওরে পাখি যায়ুরে যায়ুরে ধারে কাকি ছিন্ন শিকল পাইনি ওরে পাখি যায়ুরে যায়ুরে যারে কাকি ছিন্ন শিকল পাইনি। বৌদি, আসতে পারি? কে? তোমার একমাত্র দাও শ্রীমান রমেন। ঠাকুরপো, এসো। আমার কি সৌভাগ্য। দাদা পাঠিয়ে দিলেন, আজ অফিসে কাজের ভিড়, হোটেলে খাবেন, দেরি হবে ফিরতে। খবর দেবার ছুতো খুঁজে এমন ছুটে এসেছো ঠাকুরপো? কেন, আপিসের বেহারাটা মরেছে বুঝি? তোমার কাছে আসতে তুমি ছাড়া অন্য জুতো দরকার কিসের বৌদি? তুমি যে তুমি, ওগো এই তো ঋণ, আমি মোর প্রেম দিয়ে সুধি চিরদিন। ওগো, মিষ্টি ছড়াচ্ছ অস্থানে। তোমার মালিনী আছে না যে একাকিনী? নেবু কুঞ্জবনে দেখো গে যাও। কুঞ্জবনের বনলক্ষ্মীকে দর্শনে দিয়ে আগে, তারপরে যাব মালিনীর সন্ধানে। এই নাও, তোমার জন্য বই এনেছি। দেখি দেখি, আশীর্বাদ করি তোমার মালঞ্চের মালিনী চিরদিন বুকের কাছে বাঁধা থাক। বৌদি, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? সরলার সঙ্গে আজকে তোমার ঝগড়া হয়ে গেছে? কেন বলো তো? দেখলুম ঝিলের ধারে ঘাটে চুপ করে বসে আছে, কাহার বচন দিয়েছে বেদন। তোমার? হয়তো হয়তো তোমার দাদার বচন। হতেই পারে না, ভুলে যেও না দাদা পুরুষ মানুষ। সে তোমার ওই মালিগুলোকে হুঙ্কার দিতে পারে, কিন্তু তাই বলে পুষ্প রাগ বিবাদ নেই, অসম্ভব। বাজে কথা বলো না ঠাকুরপো, একটা অনুরোধ করব, রাখতেই হবে। বলে ফেলো, দেখা যাক রাখা সম্ভব কিনা। সরলাকে তুমি বিয়ে করো। জানো তো, আইবুড়ো মেয়েকে উদ্ধার করলে মহাপুণ্য। পুণ্যের লোভ রাখি নে, কিন্তু কন্যার লোভ রাখি। তাহলে বাধা কোথায়? ও তোমাকে চায় না? সে কথা জিজ্ঞেস করা হয়নি কোনোদিন, তবে এটুকু বলতে পারি, ও আমার কল্পনারই দোষর থাকবে, সংসারের দোষর হবে না। কেন হবে না? হতেই হবে। আচ্ছা বৌদি, আমি সম্পর্কে ছোট, কিন্তু বয়সে বড়। পুরো বাতাসে আগাছা বীজ আসে ভেসে, প্রশ্রয় পেলে শিকড় ছড়ায়, তারপরে ওপরায় কার সাধ্যি। মানে মানে কি বলতে চাইছো তুমি? না না, বলছি অমন করে রাখতে নেই হাতের পরে হাত। কাল বসে কি দিতে পারে দেখা অকস্মাৎ, তখন যদি আগল টানো বুকে, আমার দেহ কবর হতে অনন্ত সুখে। ঠাট্টা করতে হবে না। আমি বলছি সরলাকে বিয়ে করো। এই ফাল্গুন মাসে ভালো দিন আছে। আমার বাজিতে 365 দিনই ভালো দিন, কিন্তু দিন যদি বা থাকে রাস্তা নেই। জানি তো, স্বদেশী করবার অপরাধে জেলে গেছি একবার, এখনো আছি পিছল পাতে জেলের কবরটার দিকে। ও পথে প্রজাপতি পদার চল নেই। এখনকার মেয়েরাই বুঝি জেলখানাকে ভয় করে? না করতে পারে, কিন্তু সপ্তপদী গমনের রাস্তা ওটা নয়। তার চেয়ে বধূকে পাশে না রেখে মনের মধ্যে রাখলে নিরুদ্বেগে থাকা যায়।
তোমার হরলিক্স এনেছি দিদি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। হরলিক্স টিপায়ের উপর রাখো, চলে যেও না, দাঁড়াও। ঠাকুরপো, পুরুষ মানুষের চোখে সকলের আগে সরলার কোন জিনিসটি ধরা পড়ে বলো তো? সমস্তটাই একসঙ্গে। হলো না, হলো না। ওর চোখ দুটো কেমন গভীর করে চাইতে জানে। আমি যাই। দাঁড়াও সরলা। ঠাকুরপো, দেখো দেখো, কেমন নিটোল নিরেট দেহশ্রী, কেমন সুডল কোমল স্মৃতি ভরা বাহু। তুমি ওকে নিলাম করতে চলেছো নাকি বৌদি? এমনিতেই আমার উৎসাহের কিছু কমতে নেই। অবন্তটি হাতের পরে দাবি করবে না? চিরদিনের দাবি নাই করলেন, অনেকক্ষণের দাবি করে থাকি। সরলা যখন হাতে করে চায়ের কাপ এগিয়ে দেয়, সেই চকিত স্পর্শে পানি গ্রহণের যেটুকু সম্পর্ক থাকে, অবাকার পক্ষে সেই যথেষ্ট। আমি যাচ্ছি। ওকে যেতে দিও না ঠাকুরপো। আমি বাগানে যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব। কারো জন্য আমার দাঁড়াবার সময় হবে না, আর আমার জন্য যে কেউ অপেক্ষা করবে সে বিশ্বাসও আমার নেই। আমার জন্য বাগানে আসার ফুরসত বার করার কোনো দরকার নেই। আমার কাজ আছে না? আমি তাই জানি তোমারই দান, ফিরে সে ফলগুলো হায় হায়, শুধু তারা তুলছ না, তুমি কোন ভাঙনের পথে রোশনি, রোশনি। কি খুকি, কি বলছো? শুনে যা। এই, বলো বলো। তোর জামাইবাবু ফেরেনি এখনো? আরে দিদি, টেম হলে ঠিকই লুটবে। পূর্ণিমা আসছে, চৈত্র পূর্ণিমা। একটু ঘুমাও তো দিদি, সারা রাত তো তোমার নিদই আসে না। আচ্ছা রোশনি, সত্যি করে বলতো, ওরা কি বাগানে বেড়ায় জ্যোৎস্না রাতে? দেখো দিদি, রাতের কথা না বলতে শোভব না। ভোরবেলা চালানের নিয়ে ফুল কাটতে দেখেছি। একটা গাড়ির শব্দ শুনতে পেলাম না? হ্যাঁ, বাবুর গাড়ি এলো। হাত আয়নাটা এগিয়ে দে, বড় গোলাপটা ফুলদানি থেকে নিয়ে আমার খোপায় পরিয়ে দে। ব্যাস হয়েছে, তুই যা। আমার বুকটা বড় ফ্যাকাশে হয়ে গেছে। না রে রোশনি? না না দিদি, তোমার গোড়া রং তো, তাই সাদা লাগে। যা, তুই জানলাটা খুলে দিয়ে যা। নীলু, এই দেখো, তোমার জন্য বাসন্তী রঙের এক রাস ল্যাবার্নাম ফুলের মঞ্জুরি নিয়ে এসেছি। আজ থেকে ভোরের ফুলের উপহার থেকে বঞ্চিত হলেন তাহলে? মনে মনে নিশ্চয়ই জানো আমার দোষ ছিল না। কত নিশ্চয় করে কি করে জানবো বলো? আমি তো আগের মতো নেই। কি বলছো নীলু? তুমি তো আমার সেই তুমিই আছো। বিশ্বাস করতে ভয় হয়, জোর পাইনি মনে। সত্যি করে বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাবে? বলতে ফুরসত দাও কই? বলো না, বিধাতার অভিশাপে পঙ্গু আমি। আমার সঙ্গ তোমাকে টানবে কেন? নীলু, সুখের দিন বলা যায় হয়তো, কিন্তু ব্যথার দিন কখনোই নয়। খুকি! কি ব্যাপার রশ্মি, কিছু বলবে? হ্যাঁ জামাই বাবু, আজ সকাল থেকে খুকি দুধ খায়নি, ওষুধ খায়নি, মালিশ করেনি। সে কি? রশ্মি, তুমি সরলাকে ডাকো তো।
আসতেছে। ও সরলা দিদি, জামাইবাবু তোমাকে বুলাচ্ছে। আমাকে ডাকছো আদিত্যদা? নীরুকে ওষুধ দাওনি, শুনছি সারাদিন কিছু খেতেও দেওয়া হয়নি। ওকে বকছো কেন? ওর কোনো দোষ নেই। ওরা বলেছিল আমি খাইনি। সরলা তুমি যাও, দাঁড়িয়ে থেকে বকুনি খেতে হবে না। যাবে কি? ওষুধ বের করে দিই, হরলিক্স তৈরি করে আনো। সমস্ত দিয়ে ওকে মালির কাজে খাটিয়ে মারো। আবার নার্সের কাজ কেন? রোশনি এনে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে আমি তুরন্ত বানিয়ে নিয়ে আসতে। আমি তাহলে যাই। অর্কিড ঘরের কাজ হয়ে গেছে? হ্যাঁ, আর গোলাপের কাটি? মালি তার জমি তৈরি করছে। সরলা যাও তো, কমলা লেবুর রস করে নিয়ে এসো তো। হ্যাঁ, ও হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আজ তুমি ভোরে উঠেছিলে যেমন আমরা উঠতুম। হ্যাঁ, উঠেছিলুম। ঘড়িতে তেমনই অ্যালার্মের দম দেওয়া ছিল। ছিল বই কি? সেই নিম গাছতলা, সেই কাটা গাছের গুড়ি, তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বসু। না রাখলে খেসারতের দাবিতে নালিশ সুযোগ করতুম তোমার আদালতে। দুটো চোখের পাতা ছিল। ছিল আগেকার মতোই, তবে একটা খালি। সরলাকে কেন ডাকো না তোমার চায়ের টেবিলে? সকালবেলায় সে বোধহয় জপ টপ কিছু করে, আমার মতন ভজন ভুজনী লেচ্ছ তো আর নয়। ও তাই। আচ্ছা, চা খাওয়ার পর আজ বুঝি অর্কিড ঘরে তাকে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিছু কাজ ছিল, ওকে তা বুঝিয়েই ছুটতে হলো দোকানে। একটা কথা বলবো? নিশ্চয়ই বলবে, তোমার হুকুম তামিল করতেই তো এ বান্দার অধীরতা। হাতটা রাখো। সরলার সঙ্গে রমেনের বিয়ে দাও না কেন? আরে হরকালে কি আমার ব্যবসা? না, ঠাট্টা নয়, বলো রাখবে আমার কথা? এ ব্যাপারে পাত্রপাত্রীরা নিজেরা রাজি তো? কেন রাজি হবে না? রমেনের মতো পাত্র পাবে কোথায়? পাত্র নিশ্চয়ই ভালো, কিন্তু পাত্রীর মতামতটাও জরুরি। তোমার সত্যিকারের আগ্রহ নেই বলে এড়িয়ে যাচ্ছ। এ তোমার অন্যায় কথা নিরু। দুজন পূর্ণবয়স্ক নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিনা সে বিষয়ে আমি তৃতীয় ব্যক্তি হয়ে নাক গলাতে যাবো কেন? এইটাই হলো কথা। আসল কথা তোমার ইচ্ছে নয় বিয়েটা ঘটে। এতক্ষণে ঠিক ধরেছ। সরলা গেলে আমার বাগানের কি দশা হবে? লাভ লোকসানের কথাও তো ভাবতে হয়। ও ও হঠাৎ কি হলো তোমার? বেদনা বেড়ে উঠলো না? থাক, আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। মনে রেখো, তুমি একা নাও। আমরা দুজনে মিলে অর্কিডের ঘরটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট হতে দিতে তোমার মনে একটু লাগে না? সে কি, অর্কিডের ঘর নষ্ট করবো কেন? সরলা ফুলবাগানের কি জানে? কেন যায় ও অর্কিডের ঘরে? বলো কি, সরলা জানে না? যে দুঃসম্পর্কের মেসোমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি সরলার নিজের জ্যাঠামশাই। তুমি হয়তো জানো, তারই বাগানে আমার হাতে খড়ি। তার সব কাজে সরলা ছিল সঙ্গিনী। বাগান সম্পর্কে তার সব জ্ঞান হাতে কলমে শেখা। তুমি জানো না সেই বাগানই তোমার মেসোমশাই সর্বশান্ত হওয়ার কারণ? অলক্ষণে সরলাই তার সর্বনাশ ডেকে এনেছিল। জানো না তুমি? তোমার আজ কি হয়েছে বলো তো নীরু? কেন এমন নির্মম কথা বলছো? তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, মেসোমশাই বাগান করতে জানতেন, ব্যবসা করতে জানতেন। ফুলের চাষ করতে তিনি ছিলেন অদ্বিতীয়, কিন্তু নিজের লোকসান করতেও তার সমকক্ষ কেউ ছিল না। মনে রেখো, তারই দেওয়া মূলধনের টাকা দিয়ে আমার বাগান ব্যবসা শুরু করি। আমি তার মৃত্যুর আগে ঋণ শোধ করতে পেরেছিলাম, এইটুকুই আমার সান্ত্বনা। অনেকেই তাকে বঞ্চিত করেছিল। সরলাকে তুমি বিয়ে করলে না কেন? কারণ বিয়ের কথা কোনোদিন মনেও আসেনি। ও দেখতে তো মন্দ নয়। সরলা আমার কাছে সরলাই। ও দেখতে ভালো না মন্দ সে তত্ত্বটা আমাদের সম্পর্কের পক্ষে বাহুল্য। সত্যি বলো তো, ওকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই ভালোবাসি। ও যে ভালোবাসার জিনিস, ভালো না বেশি পারি।
মেসমশাই জীবৎকালে ও ছিল উজ্জ্বল হাসি খুশি, পাখি ওরা ছিল ওর পায়ের চলার মধ্যে। আজও ও চলেছে বুক ভরা বোঝা বয়ে, তবু ভেঙে পড়েনি, একদিনের জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি আমার কাছে। থামো তুমি, থামো তুমি। অনেক শুনেছি ওর কথা, তোমার কাছে অসামান্য মেয়ে, অসহ্য। অযথা ঈর্ষা অন্তরকে কীর্ণ করে। উচিত পাওনার থেকে বেশি দিলে আখেরে মানুষের লোকসান করাই হয়। আমি তর্ক করতে চাইনি, মোদ্দা কথা অর্কিড ঘরের কাজ তুমি ওকে দিতে পারবে না। কিন্তু অর্কিডের ব্যাপারে সরলা আমার থেকেও ভালো বোঝে। বুঝুক। তুমি জানো ওই বাগান গড়ে তুলতে ঢেলে দিয়েছি আমার দিন রাতের সাধনা, ওকে মিলিয়ে নিয়েছি আমার মধ্যে। নিঃশেষে ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করে দখল জারি করবে আর একজন, কিছুতেই মেনে নেব না আমি। কেন উত্তেজিত হচ্ছে তুমি? তোমার দুর্বল শরীর। সে আমার চেয়ে বাগানের কাজ ভালো জানে, তাই না? ওর এই অহংকার দিয়ে তুমি আমাকে অপমান করবে প্রতিদিন, যখন আমি মরতে বসেছি, যখন আমার উপায় নেই নিজের সামর্থ্য প্রমাণ করার। কেন নিজেকে পীড়ন করছো নীলু? আমি যা বলিনি, যা ভাবিনি। এমনটা কেন হতে পারলো বলবো? কি বলবে? তুমি আমার চেয়েও ওকে ভালোবাসো, এতদিন যে কথা লুকিয়ে রেখেছিলে। নীলু, 10 বছর ধরে তুমি আমাকে জেনেছো, সুখে দুঃখে, নানা অবস্থায়, নানা কাজে। তারপরও যদি তুমি এমন কথা বলতে পারো, আমি তার জবাব দেব না। চললুম, কাছে থাকলে তোমার ক্ষতি হবে। কর্নারির পাশে যে জাপানি ঘর আছে, এখন থেকে সেখানেই থাকবে। যখন আমাকে দরকার হবে ডেকে পাঠিও। আসতে পারি? এসো। এমন ভাবে দিঘির ঘাটে একা বসে কেন? দেখো রমিনদা, জোনাকির দল কেমন ঝলমল করছে জারুল গাছটির ডালে। বাতাস নেই কোথাও, পাতায় নেই কাপড়। দিঘির জল যেন কালো ছায়া প্রেমে বাঁধানো, পালিশ করার উপর আয়না। জানো তো, আজ দোল পূর্ণিমা। ওই দেখো, দিঘির ওপারে চালতা গাছের আড়ালে চাঁদ উঠছে। বসো রমেনদা। ও কি, পায়ের কাছে বসলে কেন? জানো না বুঝি, দেবীর কাছে পদপল্লবী শ্রেষ্ঠ প্রার্থনা পুরুষের। পায়ের কাছে নয়, পাশে এসে বসো। বেশ, বসলেন। এবার প্রার্থনা করো পল্লবের। হাতখানি ওই বাড়িয়ে আনো, তাও গো আমার হাতে। ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারে সাথে। হস্ত চুম্বন করে সম্রাজ্ঞীর অভিবাদন জানালো। গ্রহণ করলুম। আচ্ছা রমেনদা, জেলে যাওয়া যায় কি করে? ইংরেজ সরকারের কৃপায় জেলে যাওয়ার রাস্তা এত অসংখ্য এবং আজকাল এত সহজ যে কি করে জেলে না যাওয়া যায় সেই পরামর্শ দেওয়াই কঠিন। না না, আমি ঠাট্টা করছি নে। অনেক ভেবে দেখলুম যে আমার মুক্তি ওই অবরোধেই। কেন? বিকেলবেলা একলা ছিলেন বারান্দায়, হাতে আমেরিকা থেকে শুদ্ধ আনা ফুল গাছের কাঠ ক্যাটালগ। আদিত্যদা এলেন, অমন লম্বা শক্ত মানুষ, জোরে চলা, সব কাজে সজাগ দৃষ্টি। আজ সেই মানুষটার সবটা বদলে গেছে। আনমনা কোথায় তলিয়াছেন মনের ভেতর। কোনো কথা হলো না তোমাদের? না,
পাশটিতে এসে বসলেন নীরবে। আমার হাত থেকে ক্যাটালগ নিয়ে পাতা উল্টালেন খানিক। অস্ফুটে বললেন, দেখেছো কত বড় ন্যাস্টারশিয়াম? উচ্চারণে অনাগ্রহ, কণ্ঠে গভীর ক্লান্তি। একবার আমার মুখের দিকে চাইলেন, পর মুহূর্তে বই ফেলে উঠে দাঁড়ালেন। আমি শুধলেন, যাবে নাকি বাগানে? বললেন, না, কাজ আছে, বাইরে যেতে হবে। চলে গেলেন, যেন তাড়াতাড়ি নিজেকে ছিঁড়ে নিয়ে গেলেন। আদিত্যদা তোমাকে কি বলতে এসেছিলেন অনুমান করেছো? খানিকটা। মনে হয় বলতে এসেছিলেন, আগেই এক বাগান উজাড় হয়েছে, জ্যাঠামশাইয়ের বাগান। এবার আরেকটা বাগান ভাঙতে চলেছে। মুশকিলে ফেললে। তাই যদি ঘটে সরি, তাহলে তো জেলে যাওয়ার স্বাধীনতা থাকবে না আমার। তোমার সে রাস্তা আমি বন্ধ করতে পারি? ইংরেজ সরকার বাহাদুর স্বয়ং পয়সা করছেন। বলো কি, তুমি বৃন্তচ্যুত হয়ে পড়ে থাকবে রাস্তায়, আর আমি শিকল ঝংকার দিতে দিতে চমক লাগিয়ে চলবো জেলখানায়? এ কি কখনো হতে পারে? কি করবে তুমি? তোমার অশুভ গ্রহের সঙ্গে লড়াই ঘোষণা করে দেব। তাকে তোমার পুষ্টি থেকে ঘাট ধরে বার করে তবেই আমার ছুটি। তোমার কাছে কোনো কিছু লুকোতে পারে না। একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে কিছুদিন ধরে। গোপন কথাটি লবে না গোপনে, কাজেই বলে ফেলো। ছেলেবেলা থেকে আদিত্যদার সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। ভাই বোনের মতো নয়, দুই ভাইয়ের মতো, দুই বন্ধুর মতো। তারপর থেকে আদিত্যদার আশ্রয় আছি, এও যেমন সত্যি। তাকে আশ্রয় দিয়েছি, সেও তেমন সত্যি। থামলে কেন? কথাটা শেষ করে ফেলো। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে একটা আড়ালে থাকা সত্য যেন প্রত্যক্ষ হয়ে উঠেছে। আমার উপর বৌদির রাগের কারণ বুঝতে পারিনি প্রথমটা, কিন্তু বৌদির বিরাগের আগুনের আভায় দেখতে পেলাম নিজেকে। ধরা পড়লাম নিজের কাছে। আমার সমস্ত অস্তিত্ব যেন ঝনঝন করে উঠলো। মনে হলো আমার ভেতরেই বা কি আছে তা যে আমি ভালো করে জানি না। আমি কি করবো রমেন দা? রমেন, রমেন আছো? আমি আর সরলা এই দিঘির ঘাটে। আদিত্যদা। ও, তোমার বৌদি তোমাকে ডেকে পাঠিয়েছেন? আয়া এসেই মাত্র জানিয়ে গেল। যাই, কর্তব্য সেরে আসি। আমিও তাহলে। যেও না শরী, একটু বসো। আজ তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার ধাক্কা এসেছে। তুমি কি বুঝতে পারছো? এ আমার সহ্য হচ্ছে না। সে তোমার ক্ষমতা অক্ষমতা। আমি যাই। যেও না, এখনই যেও না। যেতে তো হবেই। কেন যেতে হবে? কি অপরাধ ঘটেছে? ঈর্ষা? ঈশ্বর কি কোনো কারণ ঘটেনি? নিজেকে ভুলে লাভ কি? তোমার আমার মধ্যে কোনো কথা যেন অস্পষ্ট না থাকে। সরি, স্পষ্ট করেই বলছি, অন্তরে অন্তরে বুঝেছি তুমি নইলে আমার জগৎ ব্যর্থ। বলো না আদিত্যদা, দুঃখ আর বাড়িও না। তোমার কথা জানি না শরী, তবে তোমাকে ছাড়া বাঁচবো এমন সাধ্য আমার নেই। পায়ে পড়ি, দুর্বল করো না আমাকে। আমার উদ্ধার হবে না কোনো মতে। উদ্ধারের পথ নেই, সে পথ আমি রাখবো না। ভালোবাসি তোমাকে, তাকে চাপা দিতে গেলে সে হবে ভীরুতা, সে হবে অধর্ম। হাত ছাড়ো আদিত্যদা, আমার ভাববার সব শক্তি লুপ্ত হয়ে গেছে। বেশ, ছেড়ে দিলেন। কাল সকালের মধ্যে তোমার সিদ্ধান্ত জানাবে। বৌদি, দেখেছো? এইসব ঠাকুরপো। এমন আত্মটা কেন বৌদি? তোমার হাতে ওটা কি? তোমার দাদার চিঠি। চিঠি? কি ব্যাপার বৌদি? চিঠিতে না বলে সাক্ষাতে বললেই তো হতো। সাক্ষাৎ তো উনি দেন না আমাকে। ওর নিষ্ঠায় সন্দেহ করেছি, তাই এই শাস্তি। চিঠি পড়লো। লিখেছেন তোমার সঙ্গে যাতে সরলার কখনো দেখা না হয় সেই চেষ্টা উনি করবেন, কিন্তু উনি ওর সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন করবেন না। এসব কথা কেন উঠলো বৌদি? অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু কেউ তুমি বুঝবে না কিসের জ্বালা আমার। কি করছো বৌদি? শান্ত হও। তোমার শরীর, এই ভাঙা শরীরই তো আমার কপাল ভেঙেছে।
বলি, এতদিন নিজেকে ঢেলে দিয়েছো নিজের সংসারে, বিনিময়ে পেয়েছো যা, কমেই তা পায়। ডাক্তারের কথা যদি সত্যি হয়, যদি যাবার দিন এসেই থাকে, তাহলে যাকে বড় করে গড়েছো তাকে বড় করে ছেড়ে দাও, এতে তোমার গৌরব বাড়বে। বুক ফেটে যায় ঠাকুরপো, বুক ফেটে যায়। আমি হাসি মুখে চলে যেতে পারতুম, কিন্তু আমার যাবার পর কোথাও স্মৃতি হয়েও থাকবো না। ওই সরলা সমস্তটাই দখল করবে। রাগ করো না বৌদি, যা নিজে ভোগ করতে পারবে না তাও প্রসন্ন মনে দান করতে পারবে না। সকলের চেয়ে যা দুর্মূল্য তাই দিয়ে দাও তাকে, যাকে সকলের চেয়ে ভালোবাসো। দেখবে সব ভার নেমে গেছে বুক থেকে। ঠিক বলেছ ঠাকুরপো, তাকে এ পর্যন্ত যা কিছু দিতে পেরেছি তাতেই পেয়েছি আনন্দ। যা দিতে পারছি না তাতেই এত করে মারছে। দেব দেব দেব, সব দেব আমার। তুমি তাকে ডেকে নিয়ে এসো ঠাকুরপো, সে সঙ্গে সরলাকেও। আজ থাক বৌদি, মনটাকে বেঁধে নাও, সহজ হোক তোমার সংকল্প, তারপর। না, আর দেরি সইতে পারবো না। যেদিন থেকে এখানে আসা ছেড়েছেন, এই সজ্জা আমার কাছে চিতা সজ্জা হয়ে উঠেছে। ডাকো ওদের একসাথে, আমি সেই রূপে ফেলবো বুকের থেকে। আর ভয় পাবো না, আর ভয় পাবো না আমি। বৌদি কথা শোনো, এখনো সময়। না না ঠাকুরপো, সময় যায় পাছে, সেই ভয় কাঁপছি আমি। ডেকে আনো ওদের, মিনতি করছি। বেশ, অপেক্ষা করো। দাদা, রমেন এসেছো? ভালো, তুমি আমাদের সব কথা জানো যা আমি জানি। হ্যাঁ জানি। আজ বুঝিয়ে দেবো সব, আজ ছড়িয়ে দেবো সব আড়াল। তুমি তো একলা নও দাদা, বোঝা ঘাট থেকে ঝেড়ে ফেললেই তো হলো না। বৌদিও রয়েছেন ওদিকে, সংসারের গ্রন্থি জটিল। তোমার বৌদি আর আমার মধ্যে মিথ্যেকে খাড়া করে রাখতে পারবো না। মিথ্যেকে বাঁচিয়ে রাখতে বলিনি আমি, তাই বলে সত্যিকে আস্ফালন করে জারি করতে হবে কেন? ছেলেবেলা থেকে সরলা আর আমি যে সম্বন্ধে আবদ্ধ আছি তার মধ্যে কোনো অপরাধ নেই, সে কথা মানো তো? মানি বই কি। সেই সহজ সম্বন্ধের তলায় গভীর ভালোবাসা চাপা ছিল, জানতে পারিনি। বেশ তো, এখন জেনেছ, সে তো দোষের নয়। আজ সেই কথাটাই যদি গোপন করি তাহলে মিথ্যাচার হবে। আমি মুখ তুলেই বলতে চাই। গোপনই বা করতে হবে কি জন্য? আর সমারোহ করে প্রকাশ করারই বা কি দরকার? আর কটা দিন পরেই বৌদিদির কথা বলার দিন ফুরিয়ে যাবে। আমি বলছি দাদা, বৌদি যা বলতে চান শোনো, দেখবে সমস্তটা আপনিই সহজ হয়ে যাবে। এসো আমার সঙ্গে। সীমানা ছাড়ায় বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায় জীবন মরণে, সীমানা ছাড়ায়। বৌদি, দাদা এসছেন। এসেছো? তুমি এসেছো? মাফ করো, মাফ করো আমাকে। আমি সরলাকে ডেকে আনতে চললাম। কাছে এসো, কাছে এসো তুমি। অমন করো না নীলু, এই তো এসেছি। আমাকে দু হাতে জড়িয়ে ধরো। শান্ত হও, শান্ত হও। এই তো, এই তো, তুমি আমার বুকে মাথা রাখো। শান্ত হও নীলু। আমাকে দু হাতে আঁকড়ে রাখো। বেশ, এবার শান্ত হও নীলু। তোমার দুর্বল শরীরে এত উত্তেজনা সইবে না। ঠাকুরপো তো এখনো সরলাকে নিয়ে এলো না। তোমার আদেশ আমি লঙ্ঘন করিনি বৌদিদি। এই নাও সরলা। সরলা বোনটি, এসো আমার কাছে। এই না আমার সবচেয়ে প্রিয় মুক্তোর হাতটি পড়ো তোমার গলায়। ক্ষমা করো দিদি, ও আমি নিতে পারবো না। কেন পারবে না বোন? ইচ্ছে ছিল যখন চিতায় আমার দাহ হবে এই মালাটি যেন আমার গলে থাকে, কিন্তু তার চেয়ে এই ভালো আমার হয়ে তুমি এই মালা পরে থেকো শেষ দিন পর্যন্ত।
সত্য, শুনেছি তুমি নাকি চলে যেতে চাইছো। সে আমি কোনো মতেই ঘটতে দেব না। আমার সংসারে সমস্ত সঙ্গে বেঁধে রাখবে এই হার। ভুল করছো দিদি, আমাকে বাঁধতে চেও না, ভালো হবে না তাতে। কেন এই কথা বলছো? আমার দায় নেবে না তুমি? নিশ্চিন্তে মরতে পারবো না আমি? ভাগ্য যে দান থেকে থেকে আমার বঞ্চিত করেছে, আর কাউকে বঞ্চনা করে সে দান আমি নিতে পারবো না দিদি। তোমার পায়ে আমার প্রণাম রইল, আমি চললাম। চলে যেও না সরলা, শোনো শোনো। ঠাকুরপো, এ কি হলো ঠাকুরপো? এই জন্যই বলেছিলাম দেখো না, এখনো সময় হয়নি। কেন? আমি তো মন খুলে সবই দিয়ে দিলুম। দিইনি বলো? দাওনি বৌঠান, মন খুলে দেবার সাধ্য হয়নি তোমার। তাহলে কি করব? আমি কি করব বলে দাও ঠাকুরপো। ভেবো না বৌঠান, আর কেউ না হোক তোমার সব দায় আমি নেব। তুমি এখন ঘুমাও। রোশনি, কি করব বলেন ছোট বাবু? বৌঠানকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তাই দাও যেন সে ঘুম না ভাঙে। पीछे हाथ डोले दीजिए दीदी। दीदी फिर भी आराम नहीं होता दीदी। না রে রোশনি, কিছুতে আরাম হবে না। আমার যাবার সময় হলো, বাবুকে ডেকে দে। थोड़ा थोड़ा धीरज धरो दीदी, हमें तुरंत बाबू के बुलाए आছি। কেমন আছো নীলু? আমার কষ্ট দেখতে পাচ্ছ না বলে পালিয়ে বেড়াচ্ছ? ও কথা থাক নীলু, তুমি ঠিক ভালো হয়ে যাবে। আজকে ঠাকুরপো ও সরলার জেল থেকে খালাস পাবার দিন না? ওরা আইন অমান্য করে জেলে গিয়েছিল তো। তাই তো ভেতরে ভেতরে অস্থির হয়ে আছি নীলু। তাই আমার ঘরে আর তোমার প্রবেশ নেই, তাই না গো? এমন করে বলো না নীলু। না, ওষুধ এনেছি, খেয়ে নাও। দাও, তোমার হাত থেকে বিষ নিতেও আমার ভালো লাগবে গো। ও কি কথা? আমি মারা গেলেও চলে যাচ্ছি না, এইখানে থাকবো, তোমার কাছেই থাকবো। একটা আচমকা বাতাস যদি তোমাকে ছুঁয়ে যায়, যেন সে আমারই ছোঁয়া। আবার পাগলামি শুরু করলে তো। অযথা চিন্তায় শরীর নষ্ট করো না নীলু। এই এসো, আমি তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আহ, তোমার ছোঁয়ায় আমার সব জ্বালা ঝরিয়ে যায়। তা কি বোঝো তুমি? আমার উপর রাগ করো না গো। কাল রাত্রি থেকে বারবার ফোন করেছি, সরলা এলে ওকে বুকে টেনে নেব। আমার এই শেষ প্রতিজ্ঞা রক্ষায় তুমি আমাকে সাহায্য করো। শুধু একবার বলো, আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হব না কখনো। তাহলে আমি সবাইকে আমার ভালোবাসা দিয়ে যেতে পারবো। ওই বোধহয় রমেনা সরলা এলো, নিয়ে আসি। না, আমায় ছেড়ে যেও না তুমি। ওদের নিচে আসতে দাও। ডাক্তার, ডাক্তার কোথায়? কেন, কি হলো? শরীর খারাপ লাগছে? ডাক্তার, আমাকে বাঁচাতেই হবে। আমি সরলাকে আশীর্বাদ করব, শেষ আশীর্বাদ। মোদি, আমরা এসেছি। আছো তুমি? ঠাকুরপো, শোনো, আমি কথা রাখবো। কৃপণের মতো মরবো না। কখন আসবে সরলা? তার আসার পথ চেয়ে বসে আছি। কখন আসবে সে? তুমি কি দেখতে পাচ্ছ না বৌদি? এই তো সরলা তোমার সামনে, তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। दीदी दीदी ছুঁসনে, ছুঁসনে আমাকে। তোর ছোঁয়ার সাথ জুড়ে গেল আমার। এসব কি বলছো বৌদি? পারলাম না ঠাকুরপো, দিতে পারবো না। কিছু
হলো নিরু? কথা বলো দিদি, কথা বলো। তোমার শেষ কথাটুকু যে আমার শোনা বড় দরকার, বড় দরকার। আমার সেবা দিয়ে তোমাকে সাহায্য করতে এসে নিজের ভিতরে লুকানো আকাঙ্ক্ষার চাপে আমি বুঝি তোমাকে মরণের দৌড়ে পৌঁছে দিলাম। দিদি, কে কথা বলবে সরলা? আর আর কার কোনোদিনও কথা বলবে না দিদি। কি বলবে না? আর বলবে না? অসম্ভব ভালো। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে রেশ বেশ খানিকক্ষণ আমাদের মধ্যে রয়ে যাবে। সবাইকে বলবো করতালি দিয়ে একটু রাতে উৎসাহিত করবেন। এবং আমি জানি কালকে রাত আজ সকালে বহুবার এনারা প্র্যাকটিস করেছেন। অত্যন্ত কঠিন একটি নাটক এবং অত্যন্ত কষ্টকর এবং অসম্ভব ভালো লেগেছে। আরো একবার করতালি হয়ে যাক। নমস্কার। মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাট্যরূপটি, শ্রুতি নাট্যরূপটি দিয়েছেন নিরূপ মিত্র। নীরজার ভূমিকায় আমি শম্পা সরকার, রোশনি বৈশাখী শেঠ, আদিত্য শ্রী প্রবীর কুমার দে, সরলা সোমা চৌধুরী, রমেন সুধীন ব্যানার্জি, সুধীন বন্দ্যোপাধ্যায়, আবহ সঙ্গীত সৌভিক রায়চৌধুরী, গানে গলা দিয়েছেন বৈশাখী শেঠ।